একাত্তরের স্বাধীনতা যুদ্ধকে অবমূল্যায়ন করার তো কোনো প্রয়োজন নাই। 24-এর যে গণঅভ্যুত্থান, এটাকে মর্যাদা সম্পন্ন করার জন্য অন্য কোনো কিছুকে তো সমাবর্তিত করার কোনো প্রয়োজন নাই। এমনিতেই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, পরিবর্তনের ইতিহাসে 24-এর গণঅভ্যুত্থান একটা বিশেষ স্থান নিয়ে থাকবে। 90-এর ছাত্র গণঅভ্যুত্থান একটা বিশেষ স্থান নিয়ে থাকবে। কিন্তু এর কোনোটাই মহান মুক্তিযুদ্ধের সমান হতে পারে না। কিন্তু সেই চেষ্টাই চলছে। আমি মুক্তিযোদ্ধা ভাইদেরকে আমি অনুরোধ করব, এখন আমরা বেঁচে আছি, আমাদের সামনে দিয়ে এটা হতে দেওয়া যাবে না। বন্ধুরা আমার, শহীদ জিয়ার প্রসঙ্গে আসি। আল্লাহর অসীম মেহেরবানি যে শহীদ জিয়ার রাজনীতির প্রথম দিন থেকে আমি তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। বিএনপির প্রথম কমিটিতে আমি শ্রমিক বিষয়ক সম্পাদক ছিলাম এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছিলাম, এখনো আছি। খুব কাছে থেকে দেখার সৌভাগ্য হয়েছে আমার তার রাজনৈতিক জীবনে, কিন্তু তার সৈনিক জীবনে, তার লড়াইয়ের ময়দানে আপনারা অনেকে আছেন যারা আমার চেয়ে অনেক বেশি কাছে থেকে তাকে দেখেছেন। আমি তাদের ঈর্ষা করি যে যদি আপনাদের মতো ওই সময়ে যদি আমি তার কাছে থাকতে পারতাম ভালো হতো। স্বাধীনতা যুদ্ধেরও আগে উনি যখন জয়দেবপুরের 2nd বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড ছিলেন, সম্ভবত 70 সালের প্রথম দিকে, তার কমান্ডিং অফিসার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মাসুদুল হাসান খান। উনি আমার আত্মীয় ছিলেন। ওনার বাসায় একদিন দেখা হয়েছিল জিয়া রহমান স্যারের সঙ্গে। তার কয়েকদিন পরেই উনি চলে আসলেন এবং জার্মানিতে ট্রেনিংয়ে গেলেন এবং সেখান থেকে ফিরে তিনি চিটাগংয়ে 8ম বেঙ্গলের সেকেন্ড ইন কমান্ড হিসেবে যোগদান করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি সেখানেই ছিলেন। আর ওনার জায়গায় জয়দেবপুরের 2nd বেঙ্গল আসলো মেজর শফিউল্লাহ সাহেব। আমরা তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। সর্বদলীয় মুক্তি সংগ্রাম পরিষদের আমি ট্রেজারার ছিলাম এবং যেটা একটু আগে উরফান সাহেব বললেন, 19শে মার্চে একটু আগে জয়নাল সাহেব বলছিলেন যে পাকিস্তান আর্মি চেষ্টা করছিল বাঙালি সৈন্যদেরকে আনআর্মড করার। সেই চেষ্টাতেই ব্রিগেডিয়ার জাহাঙ্গীর আবরারের নেতৃত্বে পাকিস্তানি সেনাবাহিনীর একটা বড় কনভয় জয়দেবপুরে গেছিল বাঙালি সেনাদেরকে আনআর্ম করার জন্য। আমরা সেটাকে প্রতিহত করেছিলাম। জনগণ, সেখানকার সাধারণ মানুষ, ছাত্র, শ্রমিক, আমরা প্রতিহত করেছিলাম। পারি নাই, অস্ত্র নিয়ে যেতে পারি নাই, কিন্তু লড়াইয়ে তো টিকতে পারি নাই আমরা। এই রেল লাইনের পাথর, তীর, ধনুক আর দোনালা একনালা বন্দুক দিয়ে কি আর্মির সঙ্গে লড়াই করে যেতে যায়? যায় না। কিন্তু আমরা তখন সেটা বুঝি নাই। আমাদের কাছে মনে হয়েছে যে আমরা তাদের চেয়ে কোনো অংশে কম না, লড়াই করেছি। মারা গেছে আমাদের বেশ কয়েকজন। জয়দেবপুর চৌরাস্তায় এখনো দেখবেন একটা স্মৃতি, একটা ভাস্কর্য আছে। বন্ধুরা আমার, শহীদ জিয়াকে আমরা শুধু এই কারণেই শ্রদ্ধা করি না যে উনি আমাদের দলের চেয়ারম্যান ছিলেন। একজন মানুষ হিসাবে, একজন সৈনিক হিসাবে, একজন রাজনীতিবিদ হিসাবে, একজন রাষ্ট্রনায়ক হিসাবে বা রাষ্ট্রপতি হিসাবে, যে কোনো বিবেচনাতেই এই মানুষটা শ্রদ্ধা পাওয়ার যোগ্য। আপনি যে কোনো একজন নাগরিকের জন্য সবচেয়ে মর্যাদার কি বিষয় হতে পারে? মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, দেশের স্বাধীনতার জন্য আমি লড়াই করেছি। একজন নাগরিক হিসাবে এর চেয়ে বড় মর্যাদার আর কোনো বিষয় আছে? আর কেউ হতে পারবে এখন? পারবে না। কিন্তু তার চেয়েও বেশি মর্যাদার যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন, তাই না? সেই মর্যাদার অধিকারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। অর্থাৎ একজন নাগরিক হিসাবে সর্বোচ্চ মর্যাদার অধিকারী ছিলেন তিনি।
দেন আসুন একজন সৈনিক হিসাবে। জনাব ভাই সেনা কর্মকর্তা ছিলেন, এখানে আরো অনেকেই আছেন। একজন সেনা কর্মকর্তার স্বপ্ন থাকে উনি সেনা প্রধান হবেন, তাই না? মুক্তিযোদ্ধা দল যারা করেন স্বপ্ন থাকবে যে তারা একদিন মুক্তিযোদ্ধা দলের প্রেসিডেন্ট হবেন, সেক্রেটারি হবেন, থাকবে না? এটা সাধারণ না? জিয়াউর রহমান সেনা প্রধান হয়েছেন, এবং সেনা প্রধান শুধু হন নাই, সৈনিক এবং কর্মকর্তাদের শ্রদ্ধার আসনে বসেছেন তিনি সেনা প্রধান হিসাবে। সব সেনা প্রধান এত মর্যাদার অধিকারী হয় না, সেটা হয়েছে। তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলেন। আমি বলি বাংলাটা ঠিক এরকম যে 1975 সালের 7ই নভেম্বর জিয়াউর রহমান সাহেবকে তার গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার আবর্তে নিক্ষেপ করা হয়েছিল। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। উনি তো রাষ্ট্রের দায়িত্ব নিতে চান নাই, উনি তো বন্দী হয়েছিলেন। উনি বরঞ্চ দরখাস্ত করেছিলেন যে তার পেনশনটা যেন ঠিক মতো দেওয়া হয় তাকে। কখনো ঝগড়াঝাটি করতে চান নাই, কিন্তু তাকে সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে তাকে ঘাড়ে করে নিয়ে এসে দায়িত্ব দেওয়া হলো যে আপনি দেশ চালাবেন। ভাবেন একবার যে তাকে যখন এই দায়িত্বটা দেওয়া হলো তখন বাংলাদেশের অবস্থা, আপনারা তো মুরব্বীরা যারা আছেন তাদের তো মনে থাকার কথা যে সেই সময় বাংলাদেশে কোনো সংসদ ছিল না, জাতীয় সংসদ বাতিল করা ছিল, কোনো মন্ত্রিসভা ছিল না, কোথাও কোনো শৃঙ্খলা ছিল না। ক্যান্টনমেন্টে পর্যন্ত জাসদের কিছু মানুষ তারা অফিসারদেরকে খুন করছে। পুলিশ বলেন, প্রশাসন বলেন, কোথাও কোনো শৃঙ্খলা ছিল না। দেশের অর্থনীতি বিপর্যস্ত অবস্থায় ছিল। শুধু একজন রাষ্ট্রপতি ছিল যার বয়স ছিল মাত্র 1 দিন, বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাহেব 6 নভেম্বর রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেছিলেন। ভাবেন, এত কোটি লোকের একটা দেশ, সেখানে কোনো সরকার নাই, কোনো সংসদ নাই, 1 দিন বয়সে একজন রাষ্ট্রপতি, সমস্ত ক্ষেত্রে বিশৃঙ্খলা। এরকম একটা দেশের দায়িত্ব নেওয়া কি কোনো সাধারণ ব্যাপার, কোনো সহজ ব্যাপার? কিন্তু এই দায়িত্বটা তাকে দেওয়া হলো যিনি এরকম দুর্যোগ মোকাবেলায় সক্ষম এবং যোগ্য। কিভাবে বুঝছে সেই সৈনিকরা, সেনা কর্মকর্তারা, জনগণ? কারণ এই মানুষটাই সেই মানুষ যিনি 1971 সালের 25শে মার্চ মধ্যরাত্রির পরে তার পাহারায় নিযুক্ত পাকিস্তানি সেনাদের অস্ত্র কেড়ে নিয়ে তাদের দিকে তাক করে বলেছিলেন, উই রিভল্ট, আমরা বিদ্রোহ করলাম, এবং তার বাহিনী নিয়ে তিনি যুদ্ধে নেমেছিলেন। তখন তিনি জানতেন না যে তার এই কাজের সমর্থন তিনি কার কার কাছ থেকে পাবেন, কোথায় কোথায় পাবেন, উনি জানতেন না, জানার কথা না। কিন্তু উনি দায়িত্ব নিয়ে লড়াইয়ের ময়দানে নেমে গিয়েছিলেন। আল্লাহর অসীম মেহেরবানি যে তার সেই কাজ সবাই সমর্থন করেছে, গ্রহণ করেছে, অনুসরণ করেছে, এবং এক পর্যায়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি।